আসসালামু আলাইকুম। আজকে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারটি নিয়ে আলোচনা শুরু করব। চলো এই চ্যাপ্টারের সেকেন্ড যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ভরকেন্দ্র ও ভারকেন্দ্র, মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ। এই তিনটা টপিকের মধ্যে মুক্তিবেগ অনেকবার পরীক্ষায় এসেছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরেও বাকি দুটাও আমরা আজকে আলোচনা করে নিব। তো শুরু করি। ভরকেন্দ্র আর ভারকেন্দ্র। ভরকেন্দ্র মানে হচ্ছে সেন্টার অফ ম্যাস, আর ভারকেন্দ্র মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই যে একটা বস্তু, এই বস্তুর পুরা ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, সেই বিন্দুটাকে আমরা বলে থাকি ভরকেন্দ্র। আর ভারকেন্দ্র মানে হচ্ছে এই বস্তুটাকে পৃথিবী নির্দিষ্ট একটা বিন্দুতে নিচের দিকে টানতেছে, তাই না? একটা নির্দিষ্ট বিন্দু ধরে সে নিচের দিকে টানতেছে, সেটা হচ্ছে কি ভারকেন্দ্র। ভারকেন্দ্র মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এখন খেয়াল করো, এই বস্তুটাকে তুমি যদি এইখানে ধরতে চাও পড়ে যাবে, এখানে ধরতে চাইলে পড়ে যাবে, এই সাইডেও পড়ে যাচ্ছে। তা মাঝামাঝি একটা পয়েন্টে আমি যদি ধরতে চাই তাহলে ফিক্স রাখতে পারবো আমি। তাহলে এই মাঝামাঝি একটা পয়েন্টে হচ্ছে তার কি রয়েছে, পুরা ভরটা কেন্দ্রীভূত রয়েছে, এটা হচ্ছে ভর কেন্দ্র। তো এখন খেয়াল করো, এখানে আহ প্রথম যে পয়েন্টটা লেখা আছে, আমরা কিছু পার্থক্য দেখব ভরকেন্দ্র আর ভারকেন্দ্রের মধ্যে। বস্তুর ভরকেন্দ্র এমন একটি বিন্দু যেই বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটি শুধু রৈখিক গতি উৎপন্ন হয়, কোনো আবর্ত গতি সৃষ্টি হয় না। অর্থাৎ মানে পুরো ভরটা যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে। আর ভারকেন্দ্র হচ্ছে একটা বস্তুকে আমি যেভাবেই রাখি না কেন, একটা বিন্দুতে পৃথিবীর যে গ্র্যাভিটেশনটা ফোর্সটা সেটা কাজ করে। তো কি লেখা আছে, এমন একটা বিন্দু যেই বিন্দু দিয়ে বস্তুর সমস্ত ওজন নিচের দিকে ক্রিয়াশীল হবে। তারপর 2 নম্বর পয়েন্টে কি আছে, নির্দিষ্ট আকার ও আয়তন বিশিষ্ট বস্তুকে মহাবিশ্বের যেখানেই নেওয়া হোক না কেন তার ভর একই থাকে। সো ভর কেন্দ্রটা একটা নির্দিষ্ট বিন্দুতে থাকে। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে বা পৃষ্ঠ থেকে উঁচুতে বা নিচে যদি আমি যাই, তাহলে ভর কেন্দ্রের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ যেহেতু পুরো বস্তুর ভরটা একটা বিন্দুতে সবসময় ফিক্স থাকে। আর যেহেতু গ্রেভিটি জি এর মান বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, সো ভার কেন্দ্র কিন্তু আমাদের চেঞ্জ হবে। একটা বস্তুর ভার কেন্দ্র চেঞ্জ হতে পারে। আর কিছু এখানে কয়েকটা পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কিছু আহ কথা লেখা যা পরীক্ষায় আসতে পারে। সুষম দণ্ডের ক্ষেত্রে সেই অভিকর্ষ কেন্দ্রটা কোথায় হবে, একদম মধ্যবিন্দুতে হবে। আর বৃত্ত বা আংটির ক্ষেত্রে যে খেয়াল করো, এই যে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে নর্মাল যে জ্যামিতিক ওর হচ্ছে কেন্দ্র, সেইখানে হচ্ছে তার কি থাকবে, ভার কেন্দ্র থাকবে বা অভিকর্ষ কেন্দ্র থাকবে। আর সামান্তরিকের ক্ষেত্রে তার কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে, এই যে এটা এটা হচ্ছে একটা সামান্তরিক বা আয়ত, চিন্তা করো তার কর্ণ হচ্ছে এই দুইটা কর্ণ, কর্ণদ্বয়ের একদম মিডলে থাকবে, এই পয়েন্টটাতে হচ্ছে ভারকেন্দ্র। আর একটা ত্রিভুজের ক্ষেত্রে তার মধ্যমাগুলোর হচ্ছে মিলিত বিন্দুতে, বা একটা বেলন আকৃতির বা হচ্ছে একটা সিলিন্ডার শেপ বস্তুর ক্ষেত্রে হচ্ছে তার যে মাঝখানে যে এক্সিস রয়েছে তার মধ্যবিন্দুতে হচ্ছে কি থাকবে, ভারকেন্দ্র অবস্থিত থাকবে। তাহলে এই পয়েন্টগুলো আমরা একটু সুন্দর করে পড়ে নিব, যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে তার কি থাকে, অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র থাকে। আচ্ছা, তো প্রিভিয়াস ইয়ার এখান থেকে কি আসছে, কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে সর্বদা ক্রিয়া করে। তাহলে ওজন মানে কি, যে ভার কেন্দ্র নাকি ভর কেন্দ্র? অবশ্যই ভার কেন্দ্র। তো এই বিন্দুকে কি বলে, এটা উত্তরটা হচ্ছে বি, ভার কেন্দ্র। একটি সুষম সামান্তরিকের ভার কেন্দ্র কোথায় থাকবে? কিছুক্ষণ আগে বলেছিলাম যে সামান্তরিক বা একটা আয়তের ক্ষেত্রে তার কর্ণদ্বয়ের মধ্যবিন্দুতে থাকবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে বি, তার কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে থাকবে। আচ্ছা, তারপরে টপিকটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুক্তিবেগ। এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। তো মুক্তিবেগ জিনিসটা কি আমরা ফার্স্ট একটু বোঝার চেষ্টা করব। যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, লাইক আমি তোমাদের দেখাচ্ছি, এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ধরো 5 কিলোমিটার/সেকেন্ড। এক সেকেন্ডে 5 কিলোমিটার এরকম একটা যাবে, এরকম একটা ভেলোসিটিতে যদি আমি নিক্ষেপ করি, তাহলে কিছুক্ষণ পরে কিন্তু সেটা ভূপৃষ্ঠে আবার ফেরত আসবে। আর আমি যদি আবার ধরো 8 কিলোমিটার/সেকেন্ডে যদি আমি নিক্ষেপ করি, এটা পৃথিবীর পৃষ্ঠে ফিরে না আসলেও এটা কিন্তু পৃথিবী থেকে একদম উধাও হয়ে যাবে না, ঠিক আছে? পৃথিবীর চারিপাশে সেটা ঘুরতে থাকবে। তো এরকম 7.8 থেকে আমি যদি এটা লিখি, 7 খেয়াল করো, 7.88 থেকে 11.2 এরকম একটা ভেলোসিটিতে যদি নিক্ষেপ করি, সেটা পৃথিবীতে ফিরে না আসলেও এটা আবার উধাও হয়ে যাচ্ছে না, এটা পৃথিবীর চারিপাশে ঘুরবে। আর যদি আমি 11.2 কিলোমিটার/সেকেন্ডে যদি নিক্ষেপ করি, তাহলে এটা পৃথিবীতে আর ফিরে আসবে না। অর্থাৎ পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, ওই শক্তিকে সে অতিক্রম করে সে বাইরে চলে যাবে। তো এই যে তোমার সর্বনিম্ন ভেলোসিটিটা, এই ভেলোসিটিকে আমরা বলে থাকি মুক্তিবেগ।
বা এসকেপ ভেলোসিটি। তো এখন আমি যদি 12তে নিক্ষেপ করি তাও পৃথিবীতে ফিরে আসবে না, আমি যদি 15 কিলোমিটার পার সেকেন্ডে নিক্ষেপ করি তাও পৃথিবীতে ফিরে আসবে না। বাট মুক্তিবেগের ডেফিনেশনটা হচ্ছে সর্বনিম্ন যে বেগে, অর্থাৎ সর্বনিম্ন বেগটা ছিল 11.2, সেই 11.2 সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ। এই 11.2 বা মাইলে যদি বলি 7 মাইল পার সেকেন্ড, 7 মাইল পার সেকেন্ড। তাহলে মুক্তিবেগের ডেফিনেশনটা তোমরা বুঝলা, এবং পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ হচ্ছে 11.2, আর মাইলে যদি আমি নেই তাহলে হচ্ছে 7 মাইল পার সেকেন্ড। এখন মুক্তিবেগের যে ইকুয়েশনটা আছে আমাদের, সেই ইকুয়েশনটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ভিই সমান √2gm/r। এখানে খেয়াল করো এই সবগুলো ওয়ার্ড মানে কিন্তু আমরা পরিচিত, জি কি জিনিস, এম কি জিনিস, আর আর কি জিনিস, এগুলো আমরা জানি, প্রিভিয়াস আলোচনায় আমরা বলেছি। তো এখানে দেখা যাচ্ছে যে বস্তু ভরের উপর নির্ভর করছে না, মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তু 1 কেজি হোক 10 কেজি হোক, অর্থাৎ ভারী বা হালকা তার উপর ডিপেন্ড করে না। পৃথিবী থেকে উধাও করতে গেলে তাকে আমরা তাদেরকে আমাদের অবশ্যই 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা তার চেয়ে বেশি ভেলোসিটি আমাদের দিতে হবে। তো আমরা জি ইকুয়াল টু gm/r² জানি। তো এখান থেকে gm ইকুয়াল টু এই মানটা gr²টা যদি এখানে বসায় কাটাকাটি করি আমরা, তাহলে আমাদের কিন্তু 2gr এটাও আসতেছে। অর্থাৎ আমরা লিখতে পারি মুক্তিবেগ ভিই সমান √2gm/r ইকুয়াল টু √2gr। তো এই ইকুয়েশনটা আমাদের সুন্দর করে মুখস্থ রাখতে হবে, এটা থেকে বিভিন্ন ম্যাথ পরীক্ষায় আসে। আচ্ছা, এখন তোমরা সূত্র জানলা, এবং এখানে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই কিন্তু লেখা আছে যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হচ্ছে খেয়াল করো, পৃথিবীর পৃষ্ঠে থেকে একদম ডিরেক্ট সোজা উপরের দিকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম। আচ্ছা, আরেকটা বস্তুকে আমি পৃথিবীর পৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করলাম, ঠিক আছে, 30 ডিগ্রি কোণ করে। এখন সোজা উপরের দিকে নিক্ষেপ করলাম, তার ক্ষেত্রে মুক্তিবেগের মান আমরা জানি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন ভূমির সাথে সমান্তরালে 30 ডিগ্রি কোণ করে আমি যখন নিক্ষেপ করব, তার ক্ষেত্রে মুক্তিবেগের মান কত হবে? আমি অপশন দিচ্ছি 11.2, নাকি 1/√2 ইন্টু 11.2, নাকি হচ্ছে হাফ ইন্টু 11.2। ঠিক আছে, তো অনেকে হচ্ছে এরকম প্রশ্ন দেখলে হচ্ছে কি করে, যে সাইন 30 কত বা কস 30 কত এরকম ভাবে চিন্তা করে অন্যান্য অপশন গুলো দেখানোর চেষ্টা করে, বাট উত্তর কত হবে? উত্তর কিন্তু 11.2 হবে। এই যে সমীকরণে কি কোনো থিটার মান দেওয়া আছে? না, অর্থাৎ মুক্তিবেগ কত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হচ্ছে তার উপর নির্ভর করে না। একটা বস্তুকে তুমি যে কোণে নিক্ষেপ করো না কেন, তাকে অবশ্যই 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি তাকে অর্জন করতে হবে পৃথিবী থেকে উধাও হওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যদি প্রশ্ন করি, যে একটা পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি, বস্তুটার ভর হচ্ছে ধরো 1 কেজি, আবার আরেকটা বস্তুকে আমি নিক্ষেপ করছি যার ভর হচ্ছে 10 কেজি। প্রশ্ন হচ্ছে যে এই দুইটা বস্তু, 1 কেজি আর 10 কেজি বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে কোন বস্তুকে বেশি পরিমাণে ফোর্স দিতে হবে উধাও করতে গেলে? পৃথিবী থেকে উধাও করতে গেলে কোনটাকে বেশি পরিমাণে ফোর্স দিতে হবে? তো অবশ্যই এখানে সেই ক্ষেত্রে কিন্তু 10 কেজিকে বেশি ফোর্স দিতে হবে। আমি কিন্তু প্রশ্নে বলি নাই যে কোনটার মুক্তিবেগ বেশি, মুক্তিবেগ দুইটারই কিন্তু সমান হবে, তাই না? মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, যেহেতু এটাকেও সেম 11.2 দিতে হবে। বাট যেহেতু আমি প্রশ্ন করেছি কোনটাকে ফোর্স বেশি দিতে হবে, তাহলে উত্তর হবে অবশ্যই কি 10 কেজিটাকে। তো ঠিক আছে, এখানে মুক্তিবেগের কয়েকটি গ্রহের মুক্তিবেগ দেয়া আছে পরীক্ষার জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মুক্তিবেগের মানগুলা। যে পৃথিবীর ক্ষেত্রে মাত্র জানলাম, চাঁদের ক্ষেত্রে কত? 2.4, চাঁদের ক্ষেত্রে হচ্ছে 2.4, বুধের ক্ষেত্রে হচ্ছে 4.3, মঙ্গলের ক্ষেত্রে 5, শুক্রের ক্ষেত্রে 10.3, আর বৃহস্পতি হচ্ছে 59.5। এটা যেভাবেই হোক আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। ডেন্টালে আসছিল 18তে যে চাঁদের কত। এখন এই মানগুলা আমি মনে রাখতাম এভাবে যে শুক্র গ্রহ, তো শুক্রবার আমরা বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তাম, বিভিন্ন বারে প্রাইভেটের টাইমগুলো আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করতাম, তাই না? তো বুধবার 4টায় প্রাইভেট, মঙ্গলবার 5টায় প্রাইভেট, এভাবে মনে রাখা যায়, বুধবার 4টায়, মঙ্গলবার 5টায়। আর শুক্রবার যেহেতু নামাজ থাকে, আবার যেহেতু বিকেলের দিকে একটু ঘুমাইতে হয়, সো 10টা কিন্তু একটা ভালো একটা টাইম, তাই না? তাহলে শুক্রের ক্ষেত্রে হচ্ছে কত? 10। বুধ আর মঙ্গল কত? 4 আর 5, এই দুইটা মনে রাখলে হবে। আর চাঁদের ক্ষেত্রে আমরা জানি পৃথিবীর জি এর 1/6 হচ্ছে কত? চাঁদের জি, তাই না?
সো হচ্ছে পৃথিবীর এটাকে প্রায় মানে 6 দিয়ে ভাগ করলে প্রায় কিন্তু কাছাকাছি চলে আসে মানটা। আর বৃহস্পতির ক্ষেত্রে কত 59.5, 1 ঘন্টার চেক মিনিট কম, এভাবে মনে রাখা যায়। ওকে, মুক্তিবেগ এখান থেকে এখন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 7.8 থেকে 11.2 এর মধ্যে যদি মারি তাহলে এটা পৃথিবীতে আবার ফিরে আসতেছে না, আবার পৃথিবী থেকে উধাও হচ্ছে না। তাহলে এটা কিরকম ভাবে ওরা প্রদক্ষিণ করে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। দেখো এই জিনিসটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 1 নাম্বার পয়েন্টে কি বলেছে যে যদি উৎক্ষেপণ বেগ যদি 7.88 এর চেয়ে কি হয় কম হয়, যদি 7.88 এর চেয়ে কম হয় তাহলে এটা পৃথিবীতে আবার কি হবে ফিরে আসবে। এই যে তবে তা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে কিছুক্ষণ সময়, তারপর পৃথিবীতে আবার ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে 2 নাম্বার পয়েন্টে বলেছে যদি 7.88 এর সমান হয় তাহলে এটা বৃত্তাকার পথে পৃথিবীকে ঘুরবে। চাঁদ যেমন পৃথিবীকে চারিদিকে ঘুরতেছে, চাঁদ পৃথিবীর চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক তেমনি এটাও 7.88 এ যদি মারি আমি বৃত্তাকার পথে ঘুরবে এবং একটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। আর 3 নাম্বার পয়েন্টে বলেছে 7.88 থেকে 11.2 যদি আমি নিক্ষেপ করি তাহলে এটা কিভাবে উপবৃত্তাকার পথে ঘুরবে, পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। ঠিক আছে, এটি পৃথিবীকে একটি ফোকাসে রেখে তা উপবৃত্তাকার পথে ঘুরবে। আর যদি 11.2 এ মারি তাহলে এটা কি পৃথিবীতে থাকবে, থাকবে না, এবং এটা কিভাবে চলে যাবে পৃথিবীকে অধিবৃত্ত পথে ঘুরতে ঘুরতে এটা চারিদিকে চলে যাবে। আর যদি 11.2 এর চেয়ে বেশি মারি তাহলে পরাবৃত্ত পথে ঘুরবে। খেয়াল করো 11.2 এ মারলে অধিবৃত্ত পথে ঘুরবে, আর 11.2 এর বেশি মারলে পরাবৃত্ত। এগুলো তোমরা পরাবৃত্ত অধিবৃত্ত এই জিনিসগুলো তোমরা ম্যাথে তোমরা করেছো। তো এই জিনিসগুলোকে মনে রাখার জন্য আমরা এইভাবে একটু মনে রাখতে পারি যে উত্তম বউ অধিক পরিশ্রমী। ঠিক আছে, এখানে সিরিয়ালি দেওয়া আছে উত্তম মিন্স উপবৃত্তাকার, বউয়ের ব দিয়ে হচ্ছে বৃত্তাকার, আর রস্য দিয়ে উপবৃত্তাকার। ঠিক আছে, অধিক মানে অধিবৃত্তাকার আর পরিশ্রমী মানে পরাবৃত্তাকার। তো এটা কিন্তু সিরিয়ালি দেওয়া আছে। দেখো উপবৃত্তাকারে কখন ঘুরবে, যখন 7.88 এর চেয়ে কমে আমি নিক্ষেপ করছি, আর যখন 7.88 এ আমি নিক্ষেপ করছি তখন হচ্ছে এটা বৃত্তাকার পথে ঘুরবে, চাঁদের মতো একটা উপগ্রহে পরিণত হবে। আর 7.88 থেকে একটু আগে আলোচনা করেছিলাম 11.2 এর মধ্যে মারলে সেটা উপবৃত্তাকার পথে ঘুরবে। আচ্ছা, আর 11.2 এ মারলে এটা অধিবৃত্তাকার পথে ঘুরে ঘুরে এটা কিন্তু উধাও হয়ে চলে যাবে, আর তার চেয়ে বেশি বেগে মারলে পরাবৃত্তাকার পথে ঘুরবে। তো এই ছন্দটা আমরা একটু মনে রাখতে পারি, উত্তম বউ অধিক পরিশ্রমী। আচ্ছা, এখন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন একটা যে চাঁদের মুক্তিবেগ কত, এটা আমরা আলোচনা করেছি, একটু আগে দেখাইলাম যে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা ম্যাথ এখানে আছে, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের বেশ 6000 কিলোমিটার, এর পৃষ্ঠের জি এর মান দেওয়া আছে 3.8 মিটার পার সেকেন্ড, হলে মঙ্গল গ্রহের থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে। তাহলে আমরা ফর্মুলাটা একটু লিখি। কি ছিল, ভিই সমান √2 GR। তাহলে প্রশ্নে দেয়া আছে জি এর মান কত 3.8, আর আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাস দেয়া আছে 6000 কিলোমিটার, তাহলে আমি লিখতে পারি 3000 কিলোমিটার। তো আমি মিটার নিয়ে নিব একসাথে। ঠিক আছে, তাহলে 10⁶। আচ্ছা, এখন এটার ক্যালকুলেশনটা একটু করতে হবে। দেখো √10⁶, এটাকে রুট করলে আমরা লিখতে পারি 10⁻3। এটাকে আমি আলাদা করে এখানে লিখলাম 10⁻3। আচ্ছা, আর এখানে রুটের মধ্যে আছে 3, 2 আর 3.8, তাহলে হচ্ছে 3 × 9, 18 দশমিক সামথিং থাকে, তাই না? 18 দশমিক সামথিং, আমি 18ই লিখলাম। এখন এইটা তো আর অপশনে দেওয়া নাই, অপশন গুলাতে তো একদম এটা থাকবে না। এখন √18 এর ভ্যালুটা কত খেয়াল করো, √16 এটা মানে কত 4, তাই না? আচ্ছা, √25 কত 5। এখন খেয়াল করো √18 এটা কিন্তু হচ্ছে 16 আর 25 এর মাঝখানে পড়ে, তাই না? তার মানে অবশ্যই √18 ভ্যালুটা 4 আর 5 এর মাঝখানে হবে, 4 আর 5 এর মাঝখানে হবে। তো 4.5 বা 4.67 এরকম সামথিং একটা ভ্যালু আসবে। তো 4 সামথিং ইন্টু 10⁻3। ঠিক আছে, তাহলে অপশন গুলাতে আমরা দেখব 4 বা 4 এর কাছাকাছি যে ভ্যালুগুলো থাকবে। ঠিক আছে, তাহলে 4.7 কিলোমিটার পার সেকেন্ড। এই ছিল ম্যাথটা। তারপর কৃত্রিম উপগ্রহ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন না আসলেও বাট এটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য।
তো কৃত্রিম উপগ্রহের বেসিকটাকে আমরা একটু জানবো। উপগ্রহ জিনিসটা কি? স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কি? যে একটা গ্রহের চারিদিকে আমরা নর্মাল উপগ্রহগুলো থেকে উপগ্রহের মতো যে ঘুরবে, কৃত্রিম উপগ্রহ হচ্ছে আমরা যেগুলো পাঠাই, তাই না? নির্দিষ্ট একটা উচ্চতায় আমরা রকেট দিয়ে উঠাচ্ছি, উঠায় তারপর আমরা তাদেরকে একটা ভেলোসিটি দিচ্ছি। ভেলোসিটি দেওয়ার পর তারা হচ্ছে নির্দিষ্ট সময়ে তারা হচ্ছে প্রদক্ষিণ করছে। আচ্ছা, এখন এই কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তার ভেলোসিটির ইকুয়েশনটা আমরা একটু মুখস্থ রাখবো। এই যে এই ইকুয়েশনটা যে √g m/r+h, ঠিক আছে? আর মুক্তিবেগের ইকুয়েশন ছিল √2gm/r। এখন অনেকেই এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা একটু গোলমাল লাগাই ফেলি। তো খেয়াল করো, মুক্তিবেগ কিন্তু নিক্ষেপ করা হতো পৃথিবীর পৃষ্ঠ থেকে। সো ওইখানে কিন্তু r+h আসার অপশন নাই, ঠিক আছে? শুধুমাত্র কি থাকবে? r থাকবে। আর কৃত্রিম উপগ্রহ আমরা সবসময় পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় রকেট দিয়ে উঠাই, উঠানোর পরে হচ্ছে নিক্ষেপ করি। সো এখানে এই সমীকরণে কিন্তু r+h থাকবে, ঠিক আছে? আর টু থাকবে না, gm/r+h। এখন খেয়াল করো, এই যে টি এর ভ্যালুটা আমরা বের করার জন্য আমি একটু আলাদা একটা স্লাইডে দেখাচ্ছি। খেয়াল করো, v = ω/r। আমরা এই ফর্মুলাটা জানতাম, তাই তো? v = ω/r। এখানে শুধু আর লিখলে হবে না, r+h লিখবো, কারণ কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তো অবশ্যই উপর থেকে আমরা নিক্ষেপ করছি। আচ্ছা, ওমেগা সমান 2π/t, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে টিটাকে আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে আমি পর্যায়কাল পাচ্ছি 2πr+h, আর নিচে হচ্ছে v। তাহলে এটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের ইকুয়েশন, ঠিক আছে? তো এই ইকুয়েশন থেকে নরমালি ম্যাথ আসবে না, কারণ এত বড় ক্যালকুলেশন দিবে না। যদি আসে কোনটা সমানুপাতিক, কোনটা ব্যস্তানুপাতিক, এভাবে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে, সে ভূস্থির উপগ্রহ কি জিনিস। ভূস্থির নামের মধ্যে বোঝা যাচ্ছে যে স্থির, আমরা দেখবো যে এটা স্থির আছে আমাদের মাথার উপরে। আসলে এটা স্থির না, এটাও ঘুরতেছে। আমাদের পৃথিবী 24 ঘন্টা একবার নিজের অক্ষে সে ঘুরতেছে। তো সেই উপগ্রহ যদি 24 ঘন্টা একবার পুরা, তার পর্যায়কালটা যদি 24 ঘন্টা হয়, তাহলে একটা মানুষ এখানে এই জায়গায় দাঁড়িয়ে এসে দেখবে যে কন্টিনিউয়াসলি তার মাথার উপর সেটা স্থির রয়েছে। তো যে উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা, ঠিক আছে, আবর্তনকাল কত হবে? 24 ঘন্টা, তাকে আমরা কি বলবো? ভূস্থির উপগ্রহ বলবো। আর এখানে আরেকটা লাইন দেয়া আছে, লাইনটি ইম্পর্টেন্ট, যে ভূ উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, তার কক্ষপথকে আমরা কি বলে থাকি? পার্কিং কক্ষপথ বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এটাই জানবো আমরা, কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহের কিছু ব্যবহার আছে, ইম্পর্টেন্ট ব্যবহার। সেই ব্যবহারগুলোর মধ্যে প্রথমটা কি বলছে, যে উপগ্রহের রিলে ট্রান্সমিটার ব্যবহার করে পৃথিবীর এক স্থান থেকে বিভিন্ন স্থানে আমরা খেলাধুলা বা বিভিন্ন রকম শো গুলা, অনুষ্ঠানগুলা, এগুলো আমরা পেয়ে থাকি হচ্ছে সেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। আর আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি। আর একটা হচ্ছে ভূস্থির উপগ্রহগুলো কত উপরে, 3600 কিলোমিটার, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। এত উপরে বিধায় তড়িৎচুম্বকীয় সংকেত উপগ্রহে স্থাপিত রিলে স্টেশন থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসতে তার চেয়ে দ্বিগুণ সময় লাগবে, যেহেতু এত কিলোমিটার উপরে। সো হচ্ছে দেখো, যে এত ইন্টু 2 মানে হচ্ছে 72,000 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই ইনফরমেশনটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, তারপরে লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে পোলার উপগ্রহ। পোলার উপগ্রহ জিনিসটা কি? খেয়াল করো, ভূস্থির উপগ্রহগুলো ছাড়াও আরো এক ধরনের কৃত্রিম উপগ্রহ নিরক্ষীয় মধ্যতল বরাবর, এই রেখাটাকে কি বলেছিলাম মনে আছে? নিরক্ষরেখা, ঠিক আছে? নিরক্ষরেখা বা বিষুব রেখা। তো এই নিরক্ষীয় মধ্যতলের পরিবর্তে মেরু মধ্যতল, এই অঞ্চলগুলা কি ছিল? মেরু অঞ্চল ছিল। তাহলে এই রেখাটা হচ্ছে মেরু মধ্যতল। তো এই বরাবর সে হচ্ছে ঘুরবে, এবং কত কিলোমিটার উপরে থাকবে? 700 থেকে 800 কিলোমিটার উপরে থাকবে। তখন তাদেরকে আমরা কি বলবো? মেরু বা পোলার উপগ্রহ বলবো। এবং তাদের আবর্তনকাল 110 মিনিট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, তাদের আবর্তনকাল 110 মিনিট, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে উপগ্রহ থেকে আলোচনা এই অধ্যায়ে। তাহলে আমরা বুঝলাম যে কোন কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগের লেকচারে আমরা পড়েছিলাম যে অভিকর্ষ স্তরণ কি কি কারণে চেঞ্জ হচ্ছে, এবং সেইখান থেকে বেশ কিছু ম্যাথ করেছিলাম আমরা। আর এই যে লেকচারে আলোচনা থেকে আমরা মুক্তিবেগটাকে আমরা খুব ভালোভাবে প্রায়োরিটি দিব, ঠিক আছে? বিভিন্ন মুক্তিবেগের মানগুলা, গ্রহগুলোর মানগুলা পড়েছি, এবং তাদের ইকুয়েশন গুলো আমরা পড়েছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।